বইটই সব নিয়ে নিয়েছো তো? আচ্ছা বেশ, আর একদম দুষ্টুমি করবে না তুমি, ঠিক আছে? তুমি এসে গেছো, আমি ওকে দিয়ে আসছি। হ্যাঁ মেঘা, আমার কথা শোন, এত সোনা পরে বাইরে বেরোস না। আজকাল না ছিনতাইবাজরা বাইকে করে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আরে কালকে আমার বান্ধবীর মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে চলে গেছে। আরে মা, সেরকম কিচ্ছু হবে না, আর 10 মিনিটের মধ্যেই তো আমি ফিরে আসবো। সরো, যেতে দাও। ঠিক আছে, যাও। আরে হিস্ট্রি টিচারের হোমওয়ার্কটা করেছো তুমি? আরে প্রজেক্ট ডিটেইলসটা নিয়েছো তুমি টিচারের থেকে? কি করছিস? থাক না। কেন হোমওয়ার্ক করিস না বলতো? কতবার বলেছি আমার সঙ্গে একটু বস। আমি আজকে করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরে আরে ছাড় রে, আরে চুপ। মা মা ওঠো, মা ওঠো, মা। ওই গাড়ির নম্বরটা কি মনে আছে আপনার? ঠিক আছে, এখন আপনি যান, যদি দরকার হয় আমরা আবার ডেকে পাঠাবো। সিরকে গত মাস থেকে এই নিয়ে 10 নম্বর কেস। এসপি স্যার দুবার ফোন করেছেন। যতগুলো হিস্ট্রি শিটার আছে না, সবাইকে তোলো। ক্ষমা করবেন স্যার, মনে হচ্ছে কোনো নতুন লোকের কাজ। এই অপরাধের কার্যকলাপটা খুবই ভয়ঙ্কর। ওই মহিলাটি চোয়াল ভেঙে গেছে, মানে এই লোকগুলো টাকার জন্য জীবনও নিতে পারে। ভয়ঙ্কর সেটা বুঝলাম, কিন্তু নতুন সেটা কি করে হয়? আমি আমার গত 40 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে এই চেন স্ন্যাচাররা চুরি করা বাইকেই চুরি করে থাকে। আর হ্যাঁ স্যার, গত 20 দিনের মধ্যে কোনো বাইক চুরির কোনো কেস কোনো পুলিশ স্টেশনে দায়ের করা হয়নি। যদি কেউ নতুন গ্যাং বানাতে চায় তাহলে তাদের পুরনো হবার আগেই শেষ করতে হবে। আলিবাগ মহারাষ্ট্রের একটা জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন, কিন্তু এত শান্ত শহরে দিনে দুপুরে মানুষদের লুট করা হচ্ছিল। কিন্তু হেলমেটের পিছনে মানুষদের লুট করা এই ক্রিমিনালস আসলে কারা ছিল? না কেউ তাদের মুখ দেখেছিল, আর না কোনো পুলিশ রেকর্ডে তাদের নাম লেখা ছিল। তাহলে কি এরা কোনো পুরনো গ্যাং ছিল যারা আবার নিজেদের জাল ছড়াচ্ছিল, নাকি নতুন কোনো গ্যাংয়ের জন্ম নিচ্ছিল? মুখ না দেখায় এই ক্রিমিনালদের ধরা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে এটা তো শুধুমাত্র সূচনা ছিল। কারো কোনো অনুমানই ছিল না যে এইসব ছোট ছোট ক্রাইম পরে গিয়ে একটা অনেক বড় আর আতঙ্কজনক ক্রাইমের জন্ম দিতে চলেছে। এমন একটা ক্রাইম যেটা আলিবাগ শহরের ইতিহাসে রক্ত দিয়ে লেখা থাকতে চলেছে। আরে নে না ভাই, কি হয়েছে? একটা কাজ করা যাক, চা বলি। দাদা 3টে চা দিও তো। আরে তোর 1500 টাকা বাকি আছে, মনে আছে তো? আরে আঙ্কেল কি বলো তো তুমি, না পরের মাসে সমস্ত ধার বাকি শোধ করে দেবো, প্রমিস। আঙ্কেল, তোমার ছেলের বন্ধু আমরা, একটু তো কনসেশন পাওয়াই যেতে পারে, তাই না? এই সাগর, আরে কেমন আছিস তুই? ব্যাস এখানেই আছি, একটু কাজে ব্যস্ত আছি। আরে ভাই, শুনলাম যে তুই নাকি কোনো নতুন বিজনেস শুরু করছিস। হ্যাঁ, কিন্তু বাবাকে তো রাজি হতে হবে আগে। চা জল খেয়েছিস? হ্যাঁ আসছি। হ্যাঁ বাবা 2 মিনিট কথা বলার আছে। রাজু, এদিকটা দেখ একটু। হ্যাঁ। আরে বাবা, আমাদের 7 পুরুষের মধ্যে কি যেন তুই বললি? অ্যানিমেশন। হ্যাঁ, ওই আমাদের পরিবারে কেউ কখনো করেনি। আরে এত পড়াশোনা করে তুই কার্টুন ফিল্ম বানাবি? বাবা বেশি নয়, শুধু 2 লাখ টাকা লাগবে। আমিও সব কিছু শুনতে চাই না। আমাদের এত বড় ব্যবসা রয়েছে, সেটা দেখ না। বাবা আমি এটা করতে চাই না। আমি এই হোটেলের গদিতে বসে নিজের জীবন নষ্ট করতে পারবো না। আরে বাহ, তুই বলতে চাইছিস এখানে বসে আমি আমার জীবনটা নষ্ট করেছি? ঠিক আছে, তাহলে এই হোটেলটা বিক্রি করে দিই, আর মন্দিরে গিয়ে ভজন কীর্তন করি। তারপর দেখি টাকা আসে কোথা থেকে, তোর জামা কাপড়ের জন্য, গাড়ির জন্য, মোবাইলের জন্য। আরে ঠিক মতো দেখ না। ভাই এখনো কি হলো? আরে ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে হ্যালো মা। মা আমি হোটেল দেখতে চাই না, আমি অ্যানিমেশন করতে চাই। তুমি একটু কথা বলো না।
ঠিক আছে। আচ্ছা, ওর যদি কোনো খবর পাওয়া যায় বা ফোন আসে তাহলে আমাকে বলবে, কেমন? থ্যাংক ইউ। থ্যাঙ্কস। হায় ভগবান, এখন ওকে আমি কোথায় খুঁজবো? রাগ করে কোথায় যে চলে গেল কে জানে। তুমিও না, না হয় কিছু টাকা পয়সা দিতে, কি এমন এসে যেত। তুমি কি বলছো আমি ওর শত্রু নাকি? আর কি খারাপটা বলেছি? নিজেদের ব্যবসাটা সামলাতে বলেছি। আমার দাদু পকোড়া বিক্রি করে ব্যবসা শুরু করেছিল, সেখান থেকে আমি এত বড় হোটেল করেছি। কিন্তু ও তো আলাদা কিছু করতে চাইছে নিজে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা নয় যে কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাবে। আমি এসব কিছু জানি না, তুমি ওকে নিয়ে এসো যেখান থেকে হোক। জানি না আমার ছেলেটা কোথায় আছে। হ্যালো। হ্যালো মিস্টার দেশাই। হ্যাঁ, বলছি। আপনার কথা শুনতে পাচ্ছি না। Your son is with us. কোথায় আছে ও? If you want to see him again and alive, দেখো, আমি তোমাদের পায়ে পড়ছি, আমার ছেলেকে কিচ্ছু করো না প্লিজ। cool down. Not much. Only 5 lakhs. 5 লাখ? ঠিক আছে, দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলেকে কিছু করো না। কোথা থেকে নেবে টাকা? You will come to know soon. হ্যালো, হ্যালো। কি হয়েছে? কারা ছিল? কোথায় আমার ছেলেটা? কাকে ফোন করছো? পুলিশকে। পুলিশকে? পাগল হয়ে গেছো তুমি? বাবা হয়ে তুমি ছেলেকে মারতে চাইছো? ছেলের থেকে টাকাই বড় হয়ে গেল তোমার কাছে। কোথায় আসবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসবো। কটার সময়? হ্যাঁ, 7টায় চলে আসবো। হ্যালো হ্যালো। আঙ্কেল, এত কিছু হয়ে গেছে আর আপনি আমাদেরকে বললেনও না। এরকম সময় তো এক হাতে নিয়ে আর এক হাতে দেওয়া উচিত ছিল। ওরা বললো টাকাটা ওখানে রেখে দাও, সাগরকে ছেড়ে দেবো আমরা। আর আপনিও রাজি হয়ে গেলেন। রঘু, আমি সব জায়গায় দেখেছি ভাই, সাগর কোথাও নেই। হে ভগবান, আমার ছেলেটার কি হলো? কদম, হ্যাঁ স্যার। এই ফাঁসির চিহ্নটা ছাড়া শরীরের মধ্যে কোথাও মারপিট বা আঘাতের চিহ্ন নেই কিন্তু। স্যার, এই দড়িটা দেখুন, মনে হচ্ছে এতে পাথর বেঁধে একে জলে ফেলে দিয়েছিল। পাথর খুলে গেছে আর বডিটা ভেসে উঠেছে। আর স্যার, এই দড়িটা দেখুন, এই গাঁটটা কিন্তু নর্মাল নয়, একটু অন্যরকম লাগছে। বডির সাথে আর কিছু পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। এই হচ্ছে বাইকের চাবি, যেটা ওই বাইকের, আর কিছু টাকা, আর এটা ওর কলেজের আই কার্ড। সাগর জগদীশ দেশাই। জগদীশ দেশাই, এই নামটা শুনেছি কদম। ওই এসটি স্ট্যান্ডের কাছে জীবক হোটেল আছে না, ওরই মালিক। মিস্টার দেশাই, আপনার যন্ত্রণা আমরা বুঝতে পারছি, কিন্তু যদি কিডন্যাপিং হওয়ার পরেই আমাদের জানাতেন তাহলে হয়তো আমরা কিছু করতে পারতাম। আমি সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু ওর মা বারণ করলো। ভুল করেছি আমি, অনেক বড় ভুল। সামলাও ওনাকে। জয়েন স্যার। হ্যাঁ শিরকে বলো। স্যার, পিএম রিপোর্ট এসে গেছে। হুম। আর সেটা অনুযায়ী 29 তারিখ বিকেল 4টের সময় সাগরের মৃত্যু হয়েছে। আর ওই দিন রাত 12টায় কিডন্যাপাররা ফোন করে। তার মানে হলো কিডন্যাপাররা সাগরকে খুন করার পর টাকা চেয়ে ফোন করেছিল। এই ক্রিমিনালরা কিডন্যাপার নয়, ওরা মানুষ খুন করে আনন্দ পায়। ফোন কোথা থেকে করেছিল? স্যার, বুথ থেকে। আর একটা কথা স্যার, সাগরের মোবাইলটা হোটেলের একটা গামলার মধ্যে পাওয়া যায়। তার মানে হলো সাগর ওই জায়গা থেকে ফোন করে, তারপর হোটেলে আসে, তারপর ক্রিমিনালরা ওকে আবার মার্ডার স্পটে নিয়ে যায়। স্যার, এটা মনে হচ্ছে একজন লোকের কাজ নয়। হতে পারে হোটেলের কোনো স্টাফ এটা করেছে।
স্যার আমরা মিস্টার দেশাইয়ের হোটেলের সমস্ত স্টাফদের জিজ্ঞেস করেছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মিস্টার দেশাই তার স্টেটমেন্টে আমাদের বলেছেন যে কিডন্যাপার ইংলিশে কথা বলছিল, অথচ দেশাইয়ের স্টাফদের মধ্যে ইংলিশে কথা বলার মতো তো কেউ ছিলই না। হ্যাঁ স্যার, আর দেশাই এটাও বললেন যে ফোনে যার কথা শোনা গিয়েছিল সেটা এক ইয়াং ছেলের। মানে ইয়াং ছেলে আবার শিক্ষিত। হতে পারে কলেজ স্টুডেন্টস। শিরকে একটা কাজ করো, সাগরের কলেজের উপর নজর রাখো। যদি কোনো ছেলেকে প্রয়োজনের অতিরিক্ত খরচা করতে দেখো তাহলে তাকে উঠিয়ে নাও। তুই জানিস এই ব্যাপারে? পরশু দেখা হয়েছিল সাগরের সাথে, এখানেই। তখন তো মনেও হয়নি আর কখনো দেখা হবে না ওর সাথে। হ্যাঁ, সেদিনও হোটেলে আমার সঙ্গে দেখা হলো। বোধহয় আঙ্কেলের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে আর। কিন্তু যখন থেকে জানতে পেরেছি না, আমার কিন্তু খুব ভয় করছে। যদি আমাদেরও কেউ কিডন্যাপ করে নেয় তাহলে? হ্যাঁ ভাই, বাবা তো এখন রাতে আমাকে বাড়ির থেকে বেরোতেই দিচ্ছে না। আরে আমাদের কেউ তুলবে না রাতে। আরে সাগরকে তুলেছিল কারণ ওর বাপের কাছে প্রচুর পয়সা রয়েছে। আমাদের বাড়ির লোক কি দেবে? উল্টো বলবে নিয়ে যাও ওকে, একজন খাবার লোক কম হয়ে যাবে। যা খুশি না, চল এখানে আড্ডা না মেরে লেকচার অ্যাটেন্ড করি। চল। কি হলো? এটা সোনার, তাই না? অনেক দাম নিশ্চয়ই এটার। না রে, সোনার জল সেটা না। থ্যাংক ইউ। চল। সাগরের কিডন্যাপিং আর খুনের পর প্রায় 1 মাস কেটে গিয়েছে, কিন্তু পুলিশের হাজার চেষ্টার পরেও তাদের হাতে কোনো জোরালো প্রমাণ আসেনি। সাগর দেশের খুনি আজও প্রকাশ্যে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক এই সময় এই কেসটা একটা বড় মোড় এলো। এই কেসের তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর মিস্টার বাগকে ক্রাইম ব্রাঞ্চে শিফট করে দেওয়া হলো। কিন্তু কনস্টেবল কদম এই কেসের প্রত্যেকটা খুঁটিনাটি জানে। তিনি আজও ওই ক্রিমিনালদের প্যাটার্ন বোঝার চেষ্টা করে চলেছেন। আর তার পুরো বিশ্বাস ছিল যে এক না একদিন ওই ক্রিমিনালদের হাতে হাত করা ঠিক পড়াতে পারবেন। যখন পুলিশের ওপর ভরসা রাখা উচিত ছিল তখন রাখেননি, এখন ছেলেকে হারালাম। আপনার দুঃখ আমি বুঝতে পারছি। দেশাই সাহেব আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। ও হয়তো ভাবছে ওর কথা আমরা সবাই ভুলে গেছি। চুরি করা টাকাটাও খরচ করে ফেলেছে হয়তো। এখন হয়তো নতুন কিছু একটা কাণ্ড করতেও চাইবে, কারণ ও এখন রক্তের স্বাদ পেয়েছে। বেশি কথা বললে পাঁচাল গলা উড়িয়ে দেবো কেটে। একদম বেশি মাথা বড়ি না, যা বলছি চুপ করে শোনো। কোনো কথা বলছি? চুপ। পয়সা কোথায় রে বুড়ো? উপরে। উপরে তো এবার তুই যাবি বুড়ো। কাবার্ডে কাবার্ডে। চাবি কোথায়? বালিশের নিচে।
আরে দিদি তুই কখন এলি? আরে রঘু, কোথায় গেছিলি রে? চল ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। কৌশিক, সন্ধ্যা থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াস? হ্যাঁ, আরে কাজ ছিল বাবা। স্যার, সবাইকে নাইলনের দড়ির সাহায্যে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। আরে এই গিঁট তো দেখছি ওই রকমই। ওই রকমই মানে? 2 মাস আগে সাগর দেশাইয়ের কেসে এইরকমই গিঁট ছিল। তার মানে এই রকম। সেখানেও ঠিক নাইলন দড়িরই ফাঁস ছিল। তার মানে এই কেসে ওই ক্রিমিনালরা ইনভলভ আছে। আমার তো মনে হয় এখানে কোনো একজন নেই, একের বেশি লোক যুক্ত এখানে। পাড়ার লোকেরা রাত্রে অনেকগুলো বাইকের আওয়াজ শুনেছে স্যার। শিরকে, শহরের সমস্ত জুয়েলারির উপর নজর রাখো। এত গয়না যখন লুট হয়েছে তখন এগুলো বেচতে মার্কেটেও যাবে। আমি বলেছিলাম না স্যার, ওরা এখন রক্তের স্বাদ পেয়ে গেছে। কথায় বলে যে মুখ মানুষের পরিচয় হয়ে থাকে, কিন্তু এই মুখ সবসময় সত্যি বলে না। কারণ মুখ দিয়ে শুধুমাত্র মানুষের পরিচয় জানা যায়, কিন্তু মন নয়। এইরকমই কিছু অজানা মুখ পুরো আলিবাগ শহরে মৃত্যুর তাণ্ডব চালাচ্ছিল। আর তাণ্ডবের শিকার হলো গোটা পাতিল পরিবার। টাকার লোভে এই শয়তানরা একজন নিরীহকেও ছাড়েনি। এই খুনিরা খুবই ধূর্ত ছিল, কারণ গোটা পরিবারকে খুন করার পরেও এরা ক্রাইম লোকেশনে একটাও প্রমাণ রেখে যায়নি। এখন গোটা শহর ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছিল। পুলিশ আর বিশেষ করে এই কেসে যুক্ত কনস্টেবল কদম জানতেন যে তাদের শুধুমাত্র অপরাধীদের ধরলে হবে না, বরং আলিবাগের মতো শহরে বেড়ে চলা আতঙ্কটাও শেষ করতে হবে। আর পুলিশ ডিপার্টমেন্টের উপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। শিরকে, পাটিলের পার্টনার বলছিল যে ক্রাইমের একদিন আগে ও বাড়িতে 25 লাখ টাকা ক্যাশ রেখেছিল। এত টাকা বাড়িতে কেন রেখেছিল? স্যার, পাটিল আলিবাগের সবচেয়ে বড় লেদের ব্যবসাদার ছিল। যেদিন এই নাটক হলো তার দ্বিতীয় দিনই লেদের নিলাম হচ্ছিল, হয়তো সেই জন্যই রেখেছিল। স্যার, ব্যবসাদারের ঘরে টাকা থাকবে এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সেটা অ্যাটাকাররা কি করে জানতে পারলো যে ওর ঘরে টাকা আছে? স্যার 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 পাটিলের ফোনে সমস্ত কল রেকর্ড এসে গেছে। বেশি তো খুব একটা কারোর সাথে কথা বলেনি। একটা ফোন বাড়িতে করেছিল আর একটা ফোন পার্টনার। তার মানে ও বাইরে কোথাও ছিল। কোথা থেকে কল করেছে? স্যার, হোটেল জীবক। হ্যাঁ স্যার, যে রাত্রে হামলা হয়েছে সেদিন সন্ধ্যাবেলা পাটিল এখানে এসেছিল। কোনো কারণ ছিল? ও তো ছোটবেলা থেকেই এখানে আসে। আমাদের হোটেলের খাবার ওর ভালো লাগে। এখন অনেক পয়সা হয়ে গেছে, তবুও সপ্তাহে একবার তো এখানে আসে। ওই দিন কি ও কোনো টেনশনে ছিল? কোনো আনকমন ব্যাপার? আপনার ঘড়িটা দারুণ তো, খুব দামি তাই না? আরে না স্যার, অরিজিনাল না এটা। আমার ছেলের জন্য এইরকমই ঘড়ি একটা কিনতে চাই। কত টাকায় কিনেছেন? এই ধরুন 2000 টাকা মতন। কোথা থেকে কিনেছেন? ওই মার্কেটে আছে না, রাধিকা ওয়াচ। স্যার কি ব্যাপার বলুন তো? কি স্যার, কেন আমাদের ঝামেলায় ফাঁসাচ্ছেন? যান না, গিয়ে আসল ঘুড়িকে ধরুন না। এই কি বললি তুই? চল, তোকে দেখাচ্ছি পুলিশ কি করে। শিরকে, একে নিয়ে চলো। এই চল, হট হট। কিন্তু আমি কি করেছি? ওনার উর্দিন না হোক, অন্তত বয়সের সম্মানটা তো দিবি। তোর বাবা মা এই তোকে শিখিয়েছেন? স্যার ছেড়ে দিন না, ওদের বয়স কম। আমি চিনি ওদের, ভুল করে ফেলেছে। মোহন, ক্ষমা চেয়ে নাও। আই এম সরি। হ্যাঁ সরি স্যার, সরি স্যার, সরি স্যার। বস বস বস, সরি স্যার, সরি। এই বস, তুই বস। যাই বলুন স্যার, এই ছেলেগুলোকে দেখে কিছু গোলমাল লাগছে আমার। তোমার এরকম মনে হয়েছে কেন? এত দামি ঘড়ি এদের হাতে কি করে এলো? হ্যাঁ স্যার, কদম কিন্তু ঠিকই বলছে। এই ছেলেটা তো বেশ গরিব, তাহলে এত দামি ঘড়ি ওর হাতে এলো? আর স্যার, হতে পারে যে পাটিল যখন ফোনে কথাবার্তা বলছিল তখন এই ছেলেগুলোই শুনে ফেলেছিল। হ্যাঁ, হতে পারে। কদম, ওই ছেলেটার ওপর কড়া নজর রাখো। হ্যাঁ স্যার। শিরকে, পুরো শহরে নাকাবন্দি করে দাও। কোনো বাইকারকে তল্লাশি না করে যেন ছাড়া না হয়। ওকে স্যার। এখন এটা বলা কি দরকারি? হ্যাঁ ভাই, পুলিশ তো পেছনেই লেগে গেছে। শোন, গেম এখন বাজাতেই মজা বেশি। আর ধরা পড়লে পরে? আজ পর্যন্ত ধরা পড়েছে। কিন্তু রঘু তুই এত শিওর কি করে দাঁড়া হচ্ছে? না। যদি নিজেই বলির পাঁটা হই না,
তো কষাই গলা এমনিই কাটবে। 1000বার বুঝিয়েছি এই মোহনকে, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড জামা কাপড়, এগুলো সব চোখে পড়ে, কিন্তু না, আমার কথা কেন শুনবে? কোনো কিন্তু নয়, পরের মিশনটাও হবে। আর মোহন, এইবারে তুই একটু সাইডেই থাকবি। কেন? পুলিশ সন্দেহ করছে তোকে, ওই বুড়ো মালটা তোর পেছনে পড়েছে কিন্তু। রঘু, তুই ঠিকই বলেছিলি, আজকে আমি ওই দ্বিতীয় লোকটাকে ফলো করছিলাম। না না না, টেনশন করার কিছু নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। আরে ক্যাশ রে বাবা, কাল সন্ধ্যেবেলায় গিয়ে দিয়ে আসবো। না না, এবার তো আর পাটিল নেই, তো এইবার কন্ট্রাক্ট যেন আমার কোম্পানিই পায়। দেওয়ালেরও কান আছে এই প্রবাদ আমরা ছোটবেলা থেকে শুনে আসি, কিন্তু প্রায় ভুলে যাই। তাই পরিণাম ভোগার থেকে সবসময় ভালো সতর্ক থাকা। যে কোনো গোপন কথা হোক, তা সে বিজনেসের কথাই হোক বা টাকা পয়সা সম্পর্কিত, আশেপাশে খেয়াল রাখা খুবই প্রয়োজন। না জানি কে না কে আপনার আশেপাশে দাঁড়িয়েই হয়তো আপনার কথা শুনছে। মাহাত্রের সঙ্গেও এটাই হলো। তিনি ভেবেছিলেন যে পাতিলের মৃত্যুর পর পাতিলের সমস্ত কন্ট্রাক্ট তিনিই পাবেন, কিন্তু তার কথা সাদিক শুনতে পেল, আর সাদিক সেই কথা রঘুকে বলে দিল। তাহলে কি মাহাত্রের পরিণাম সেটাই হতে চলেছে যা পাতিলের হয়েছিল? রঘু আর তার গ্যাং মাহাত্রের বাড়িতে নজর রাখতে শুরু করলো, কিন্তু মাহাত্রে আর তার পরিবার বুঝতেই পারল না যে মৃত্যু তাদের দরজায় এসে দাঁড়িয়েছে। স্যার, ওই সবকটা ছেলের মোবাইল ডিটেলস তো পেয়ে গেছি, কিন্তু স্যার পাটিলের উপর যখন হামলা হয়েছিল তখন এই 4টে ছেলের মোবাইল টাওয়ারের লোকেশন পাটিলের বাড়ির আশেপাশে কিন্তু ছিল না। বাবা, হ্যাঁ আসছে। এই শোন, আরে মোবাইল ফেলে যাচ্ছিস, কোথায় মনটা থাকে? ফোন চাই না বাবা। কেন? বললাম তখন চাই না। আরে একটু দেখো না কে এসছে বাইরে। লক্ষ্মী দেখ না। হ্যাঁ, আপনারা কারা? অ্যাকচুয়ালি উই আর কলেজ স্টুডেন্টস। আমরা একটা টিভি চ্যানেল থেকে রিসার্চ করতে এসেছি। ক্যান উই কাম ইন? বাবা, হ্যাঁ দেখো না কারা এসেছে। যা। হ্যাঁ বলো। স্যার, অ্যাকচুয়ালি আমরা কলেজ স্টুডেন্টস একটা টিভি চ্যানেলের ব্যাপারে রিসার্চ করতে এসেছি। যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করে ফেলো, আমি একটু কাজে বেরোবো। বাড়িতে কজন থাকেন? 3, আমি, আমার বউ আর আমার মেয়ে। স্যার, আপনারা বেসিক্যালি টিভিতে কোন প্রোগ্রামটা দেখেন? দেখো বাবা, আমি তো টিভি যখন শুধুমাত্র ইন্ডিয়ার খেলা থাকে তখনই ছাড়ি। হ্যাঁ, আমার বউ সিরিয়াল টিরিয়াল দেখে সন্ধ্যাবেলা, আর আমার মেয়ে ইংলিশ মুভিজ। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন স্যার। স্যার, আমাদের ডিশ টিভির অ্যান্টেনা চেক করতে হবে। কেন, কোনো অসুবিধা আছে? অ্যাকচুয়ালি কি স্যার, আমরা রিসার্চ কমপ্লিট করব, তারপরেই আমরা পেমেন্ট পাবো। এসো। থ্যাংক ইউ স্যার। এদিক দিয়ে উপরে ছাদে, কিন্তু তাড়াতাড়ি করো, যাও। কি করছোটা কি? চাটা বসাও। হ্যাঁ দিচ্ছি।
বাবা মা 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 কি হয়েছে? আরে বাবা 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 ওঠো, বাবা ওঠো না। বাবা কি করলে আমার বাবা ভাইয়ের সাথে? লম্বা ছুটিতে পাঠিয়ে দিয়েছি ওনাদের। না ছাড়ো আমাকে, ছাড়ো 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 আমাকে, ছাড়ো। না কি করলে ওদের? তাড়াতাড়ি বলো কি করলে আমার বাবা মাকে? মা মা ছাড়ো আমাকে, ছাড়ো 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 আমাকে। অনেক ধরাধরি খেলা হয়ে গেছে, এবার আমরা কাজের কথা বলবো। হ্যাঁ, আমি তোর হাত খুলে দিয়েছি, এবার তুই তোর জামা কাপড় খোল। কি? রিমুভ ইউর ক্লোথস। ইংলিশে বুঝতে না পারলে ফ্রেঞ্চে বলি। রিমুভ অর ডাই। হয় খোল না হলে মরবি। না। কেন? বোঝ ব্যাপারটা, এর জন্য আমরা কেস খেতে পারি। কবার্ড খোল। তোর বাপ যত টাকা পয়সা রেখেছে সব এখানে ভরতে থাক ফটাফট। চল। এই দেখুন স্যার। হ্যাঁ ঠিকই আছে, এই মডেলটাই। এর দাম কত বলুন তো? 15,000। কিছুদিন আগে কোনো কলেজের ছেলে এসে এই দোকান থেকে এইরকম ঘড়ি কি কিনেছিল? কলেজ? হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে একটা ছেলে এই ঘড়িটাই কিনতে এসেছিল। আচ্ছা, পেমেন্ট কেমন করে করেছিল? পেমেন্ট? হ্যাঁ, 1 মিনিট স্যার। হ্যাঁ, ক্যাশে করেছিল স্যার। থ্যাংক ইউ। আরে ভাই রঘু, সোনা বেচার জন্য এত দূরে আহমেদাবাদে আসার কি দরকার ছিল? আমাদের আলিবাগেই তো এটা সালটে ফেলা যেত। হ্যাঁ, কিন্তু আলিবাগেও তো পুলিশটা ফিল্ডিং লাগিয়ে রয়েছে না। হ্যাঁ তুই ঠিক বলছিস সেটা। ভাই এবার অনেক কিছু পেয়ে গেছি। হ্যাঁ, ও বৌদির জন্য? ভাই রঘু, তুই জানিস এই ব্যাপার? সুনীল, আমার থেকে কেটে নিস। আতঙ্ক, কিন্তু কি এই আতঙ্ক? ভয়ে মরার, খুন হয়ে যাওয়ার? গোটা আলিবাগ শহর এই আতঙ্কে দিন কাটাচ্ছিল। দিনে দুপুরে একটা বাড়িতে ঢুকে পুরো পরিবারকে হত্যা করা হলো, কিন্তু প্রতিবেশীরা জানতেও পারল না। আমরা কি নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি
নাকি একজন সাধারণ মানুষের মুখোশ পরে আমরা ততক্ষণ পর্যন্ত রিয়্যাক্ট করি না যতক্ষণ না অপরাধ আমাদের চৌকাঠ পর্যন্ত এসে পৌঁছয়। আলিবাগের জনতা এবার রাস্তায় নেমে এসেছিল, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছিল। মানুষের মনে হয়েছিল যে পুলিশ হেরে গিয়েছে, কিন্তু কদম আশা ছাড়েননি। অপরাধীরা নিশ্চয়ই হুঁশিয়ার ছিল, কিন্তু কনস্টেবল কদমের অভিজ্ঞতা তাদের হুঁশিয়ারির থেকেও অনেক বেশি ছিল। চুপ করে বস। তোরা নর্মাল থাক, ওই হাবিলদার এদিকেই আসছে, আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? কি ব্যাপার ছেলেরা, আজ গ্যাং এদিকে কেন? কিছু না স্যার, এমনি আড্ডা মারতে এখানে এসছি। আচ্ছা আচ্ছা, তোমাদের বাইকের কাগজ দেখাও। কেন? আরে কেন কি আবার? উনি দেখতে চাইছেন, দেখিয়ে দে, হোয়াটস দ্য প্রবলেম? চল। তো ওদের কাছ থেকে কিছু পাওয়া গেল? না স্যার, কিচ্ছু পাইনি, তবে আমার পুরো বিশ্বাস আছে যে এই ছেলেগুলোর মধ্যে কোনো গোলমাল আছে। ওদের সমস্ত মুভমেন্টের উপর নজর রাখো। হ্যাঁ স্যার। জানো এগুলো কোথা থেকে এসেছে? না স্যার। ওর ব্যাপারে আর কি জানো? ও কাদের সঙ্গে দেখা করে, কোথায় যায়? আই সোয়ার অন গড স্যার, আমি কিচ্ছু জানি না। এবার তুমিও ওকে কিছু বলো না, যে আমরা তোমাকে ডেকেছি, এই গয়নাগুলো কিছু বলো না। হ্যাঁ, আর এসব কথা প্রকাশ করলে লকআপে ভরে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই, অনেক হয়ে গেছে। এ ভাই, পাগলের মতো কথা বলিস না। দেখ ভাই, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার আর আমি নেই। কেন? ফেটে গেছে? শালা ভীতু একটা। হ্যাঁ ভীতু আমি তো। জোর করবি আমাকে? হ্যাঁ, আমি যখন করতে চাইছি না তখন করবো। তুই একা ডিসাইড করতে পারিস না। তাহলে তোর পারমিশন নেবো নাকি? চুপ কর। এখানে কোনো বাওয়াল নয়, শোন, যা হবে ঠেকে গিয়েই কথা হবে। ঠিক আছে, চল, একে ওখানে গিয়ে বুঝে নিচ্ছি, চল। হ্যাঁ স্যার, এই আংটিটা আমি চিনি, এটা বৌদিরই আংটি। কি করবি রে তুই? দেখ রঘু, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি আর করতে চাই না তোদের সঙ্গে কাজ, ব্যাস। তোর কি ভরসা? কালকে উইটনেস হয়ে পুলিশকে সাহায্য করলে তখন? তোরা যদি বেশি ঝামেলা করিস না, আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে সব বলে দেবো কিন্তু। স্যার, কদমের ফোন এসেছিল, কোনো গোলমাল হয়েছে, রাম মন্দির রোডে আমাদের ডাকছে। চলো। চল।
হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি। লেফটে গিয়ে রাম মন্দির রোডের সামনে দাঁড়াবে। কদম, গুড জব। থ্যাংক ইউ স্যার। আর একটাকে তুলতে হবে স্যার। এসো বসো। আমি তো তোদের টাকাও দিয়েছিলাম, তাহলে কেন মেরেছিস আমার ছেলেকে? ও তো তোদের বন্ধু ছিল। আমি তো তোকে আমার ছেলের মতো দেখতাম, তুই কেন করলি এরকম? শহর ছেড়ে পালাচ্ছিল, এসটি স্ট্যান্ড থেকে ধরেছি। কেন করেছিস এসব? টাকার জন্য? টাকা তো ছিলই, আরো বেশি চাইছিলাম, আর খুব তাড়াতাড়ি দরকার ছিল। লোভ খুবই খারাপ জিনিস, আর খারাপের ফল খারাপই হয়। না জানি এমন কত প্রবাদ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু সেটা শুনেও আমরা সব ভুলে যাই। না সেসবের মানে জানার চেষ্টা করি, আর না সেটাকে সম্মান জানাই। আমরা প্রায় অন্যের দামি গাড়ি দেখে মনে মনে হিংসে করি, কিন্তু ওই গাড়িটা কেনার জন্য সেই মানুষটা কতটা পরিশ্রম করেছে সেই বিষয়টা আমরা ভেবেও দেখি না। আর এই চাহিদা এবং লোভই মানুষের মনে অপরাধের জন্ম দেয়। অপরাধের রাস্তা হয়তো কিছুক্ষণের জন্য আনন্দ দিয়ে থাকে, কিন্তু পরে গিয়ে এই রাস্তায় মানুষ শুধু দুঃখ আর কষ্টই পেয়ে থাকে। কারণ অপরাধী সে যতই চালাক হোক না কেন, আইন তার কাছে পৌঁছবেই। ক্রাইম নেভার পেস। এই কেসে কনস্টেবল কদম তার বুদ্ধিমত্তা এবং বাহাদুরি দেখিয়েছেন। তিনি এটা প্রমাণ করেছেন যে মানুষের পরিচয় শুধু তার রূপে নয়, বরং তার কাজে প্রমাণিত হয়। আজ কদমের মতো হাজার হাজার কনস্টেবল আমাদের সুরক্ষার জন্য প্রত্যেক মুহূর্তে নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলে। তাঁদের ক্রাইম পেট্রোল কুর্নিশ জানায়। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস করব আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।